নমস্কার, আমি পঙ্কজ ভট্টাচার্য। আমাদের আত্মিক ইউটিউব চ্যানেলে আমার গল্পগ্রন্থ থেকে একটি গল্প কান্না ভেজা হৃদয় পড়ে শোনাচ্ছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা শুনতে চাই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। কান্না ভেজা হৃদয়। থাকার মধ্যে কিলবিল ছারপোকা ভরা একটা পালঙ্ক আর উঠোন লাগোয়া এক ফালি চৌকস জমি। ওই জমিতে সারি সারি বেল, রজনী, টগরের সাথে হাসনুহানা, জুঁই, বিথিকা, হেনা, অর্কিড, গোলাপ, আরও কত কত। ওইগুলো এখন অবসরপ্রাপ্ত শিক্ষক অপরেশ সামন্ত সারাদিনের সঙ্গী। পরনে একটা পাঁচি, খালি গায়ে কোদাল কাস্তে নিয়ে সারাক্ষণ ওখানেই পড়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে খুব খুব কাশির ঝাঁজ যেমন বেড়েছে, তেমনি হাঁপানির টানটাও। তবুও আটকানো যায় না। স্ত্রী অপরূপর কথা কানেই তোলে না। বাতাসে ভোর ভোর গন্ধের সাথে সাথেই বিছানা ছেড়ে শটান বাগানে, গাছের সাথে বকবক করে, যেন তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চায়। কি অদ্ভুত, তারাও যেন মাথা নেড়ে সব প্রশ্নের উত্তর দেয়। না, যত্নার্থীর কোনো ত্রুটি নেই। এমনকি মুড়ি চিবোতে চিবোতেও বাঁ হাত দিয়ে পাতাগুলো এদিক ওদিক নাড়িয়ে দেখে, হলদেটে পাতাগুলো ঝেড়ে ফেলে। কিন্তু নিজের শরীরের প্রতি কোনো নজর নেই। স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে বলেও মনে হয় না। ছাত্রাবস্থা থেকে যে কালি কলমকে ভালোবেসেছিল, তাকে এখন অবলীলায় ছুঁড়ে কোদাল কাছ থেকে আঁকড়ে ধরেছে। রাতে ঘুম আসে না, ছারপোকার কুটুস কুটুস, ইঁদুরের তাণ্ডব, ঘড়ির কাঁটার টিকটিক, ইনসোমিয়া রোগীর মতো এপাশ ওপাশ। শুধু মুন্নির কথাই মনে পড়ে। জেগে জেগে স্বপ্ন দেখে আদরি ছোট্ট মুন্নি ছুটে এসে লাফিয়ে কোলে উঠেছে। এলোমেলো বর্ষার মতো যখন তখন পর্দার আড়ালে টুকি দিয়ে যায়। টেবিলের তলা লুকিয়ে আদুরি গলায় বলে ওঠে, বাপি। চিন্তার কোষাগর ক্ষণিকের জন্য হলো মনে আনন্দের মুচকি গজায়। কিন্তু সম্বিত ফিরলেই দুগাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। বাস্তব যে এতটা রূঢ়, এতটা নিষ্ঠুর হতে পারে, তা সে কল্পনাও করেনি। এখন জীবনটাকে মনে হয় ভেঙচি কাটা রাস্তা, যেখানে স্রেফ হাঁটতে গেলেই ভগ্ন মেরু আরও দুমড়ে মুচড়ে একাকার। অটোয় চড়া যাত্রীর মতো নাচতে নাচতে বাধ্যতামূলক ব্যায়ামেই দিন কাবার। চর্বিহীন জীবনের সাবয়ে হাতড়ে খোঁজার বৃথা চেষ্টা করে এখন। কোনো রকম ঝুটঝামেলা রাজনীতি থেকে 150 আলোকবর্ষ দূরে থেকেও কেমনভাবে হিংসার জালে জড়িয়ে গেল। পার্টির মদতপুষ্ট এক প্রমোটার তার পরিবারে হাসি কেড়ে নিঃস্ব করে দিয়েছে। একমাত্র অপরাধ, প্রমোটারকে তার সাধের বাগান বাড়িটা বিক্রি করতে চায়নি। লোভ, ভয় কোনোটির কাছে সে মাথা নত করেনি। কিন্তু তার জন্য যে এমন চরম শাস্তি ওত পেতেছিল, শিক্ষিত ভদ্র স্বল্পবাসী অপরেশ ঘুণাক্ষরও বুঝতে পারেনি। একদিন সন্ধ্যে ছুঁয়েছি, বিকেলে বাড়ি থেকে মাত্র মাইলখানিক দূরে রহিম স্যারের কাছে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় মাধ্যমিক পরীক্ষার্থী মুন্নিকে প্রমোটারের লোকেরা তুলে নিয়ে যায়। 14-15 বছর আগের সেই ঘটনা আজও মনের মধ্যে দগ্ধই ঘায়ের মতো স্পষ্ট। অপরাধ আর রাজনীতির আঁতাত বরাবরই বোধ হয় আজও যেমন আছে তখনও ছিল। না, অপরেশ তার মেয়ের খোঁজ আজও পায়নি। অপরাধীদের কোনো শাস্তি হয়নি। গ্যাস বেলুনের মতো অহং সর্বস্ব, বুড়ি সর্বস্ব নেতাদের বছর বছর আশ্বাস ধুয়ে মুছে সাফ। এখন আশ্বাসও বিশ্বাস হারিয়েছে। এরা অপরেশের মতো সাদাসিধে সাধারণ মানুষগুলোকে নিয়ে পুতুল পুতুল খেলে, ফুটবলের মতো লাথিতে গড়িয়ে চলে। তবু দাঁত কামড়ে দিনের পর দিন, বছরের পর বছর ধৈর্য ধরেছে। কিন্তু ধৈর্যের তো একটা বাঁধ থাকে, একটা সীমা থাকে, তা বোধ সব অতিক্রান্ত। ব্লাড ফ্লু মুরগির মতো গলা ফিঁচিয়ে মৃত্যু ঘটেছে। ধীরে ধীরে বার্ধক্য অপরেশকে গ্রাস করেছে। এখন আর বাগানে দেখাশোনা করতে গেলে দুর্বল হয়ে পড়ে, পারে না ঠিক মতো। বাইরের বারান্দার শখের দড়ি খাটিয়ে শুয়ে বসে কোন রকম দিনগুলো কেটে যায়। মনে হয় জীবনটা যেন একটা হাইফিন, যেখানে স্নেহ, মমতা, ভালোবাসা
সততা সব মিথ্যে, মুহূর্তের আয়লায় সব শেষ। অপরেশের মনের জানলা দিয়ে এখন আর খোলা আকাশ দেখা যায় না, বারান্দায় শীতের তেরছা রোদ পড়ে না, মনের আয়না থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে রামধনু রং। উনি খুব ভালো ছবি আঁকত, ছবি আঁকতে এমনি ভালোবাসত। উন্মুক্ত আকাশ, সবুজ গাছ, কুলুকুলু নদী, দিগন্ত বিস্তৃত পাহাড়, ঝর্ণা, সবই তার স্কেচ ধরা পড়তো অনায়াসে। সেসব এখন অতীত। এখন শুধু জেব্রার মতো সাদা কালো জীবনটাকে বাঁচিয়ে রেখেছে তার নিজের হাতের লাগানো সারি সারি গাছগুলো। এসব নানা বাহারি ফুলের পরশে যেন তার মুন্নিকে খুঁজে পায়। তাই তো সরু দড়ির ওপর হাঁটা জীবনেও ভোরে জুড়োনো চোখে স্বপ্ন দেখে মুন্নি ফিরে এসেছে। মুন্নি গলা জড়িয়ে আদর করছে। অপরূপা বলে, ড্রিম ইজ আনরিয়েল, ওকে বাঁচিয়ে রেখে লাভ কি তোমার? না, তবু অপরেশ খুব যত্ন করে স্বপ্নকে বাঁচিয়ে রাখে, মনের মধ্যে প্রশ্ন উকি দেয়, তাহলে লোকে কেন বলে ভোরের স্বপ্ন সত্যি হয়? বেশি চিন্তা করতে পারে না, সব এখন ঘেঁটে উঠে যায়। অপরূপার দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে উদাস গলায় বলে ওঠে, আচ্ছা অপরূপা, এমন বাস্তব কি সত্যি হয় না যা স্বপ্নের থেকেও চমকপ্রদ? অপরূপা মেঘের পাঁজরে ফাটানো বজ্রের মতো মনটাকে শক্ত করার চেষ্টা করে, পারে না, টুকরে কেঁদে ওঠে। অপরেশ আগাছা ভরা বাগানের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ পাতাল ভাবনায় ডুবে যায়। বাড়িতে কেউ হলে করুণ চোখে জিজ্ঞেস করে, আমার মুন্নিকে দেখেছিস? আমার মুন্নিকে তোরা কোথাও দেখিস না? কেউ উত্তর দিতে পারে না। অপরেশের কোটরাগত চোখ দুটো থেকে খিটখিটে মেজাজের আকাশের মতো ঝাঁকে ঝাঁকে বৃষ্টির ফোঁটা ছড়ে পড়ে। কপালেশ্বরীর পাড় ঘেঁষা আনন্দপুরের সমস্ত বাড়িটা এখন যেন আন্দামানের কন্ডেম সেল, যেখানে দুটো নিতান্ত অসহায় বৃদ্ধ বৃদ্ধা একটু জ্যোৎস্নার আলো হাতড়ে বেড়ায়। সকাল বিকেলে একটু রোদ্দুর মুঠোয় ভরতে চায়, মৃদুবন্ধ মিষ্টি বাতাস নাচ পেতে চায়, কিন্তু কপালে জোটে ভিখিরির বাটির মতো বিষণ্ণ অন্ধকার, খড়ের গাদার মতো স্তূপীকৃত চিন্তা। যে অপরেশ একদিন জীবনের এবড়ো খেবড়ো রাস্তায় থাপুথুপু হাঁটতে হাঁটতে চলমান হেডলাইটের মতো গতি আনতে চেয়েছিল, নিজেকে বীর মদন মোহনলালের মতো বিশ্বস্ত হার নামানো সমাজের একজন সৈনিক বলে মনে করত, আজ সে কত অসহায়। তার তারুণ্যের অসংখ্য বুদবুদ কোথায় যেন হারিয়ে গেছে। আনন্দ হাসি সিন্ধুকে রেখে শুধু চোখের জলকে সম্বল করে ঘোলাটে মেঘাচ্ছন্ন মরে মরা গাছের মতো জীবন্ত নীরব বাতির দিকে তাকিয়ে থাকে। সকালের সূর্যটাকে বর্ষার স্যাঁতস্যাঁতে মিয়ানো তেজহীন মনে হয়। আসলে অস্তিত্ব সংকটের বিষণ্ণতা বিষাক্ত নীল ঢেউয়ের সাদা দাঁতের কাবড়ে বাকি জীবনটাকে ক্রমাগত ঝুপ্পুস আঁধারে ডুবিয়ে নিয়ে যায়। মুন্নি ছোটবেলার বন্ধু ঝিনুক মুন্নির সাথে একই স্কুলে পড়াশোনা করত। এখন একটা স্কুলে পড়ায়, প্রায়ই বাড়িতে আসে খোঁজ খবর নিতে, এটা ওটা করেও দেয়। সেদিন কথায় কথায় নিতান্ত সান্ত্বনা দেওয়ার জন্য বলে ফেলে, মেশো জানো, তুমি দেখে নেও মুন্নি একদিন ফিরবেই ফিরবে। আমি তো জানি তো, ও তো এখন দিল্লিতে আছে, একটা চাকরি করে জানো। আনন্দে বাকরুদ্ধ অপরেশের চোখ দুটো মুহূর্তের মধ্যে ঝাপসায় ওঠে। দুর্বল শরীরটাকে টেনে উঠে বসে অনন্ত তৃষ্ণার্থের মতো ঝিনুকের কথাগুলো শুনতে শুনতে পাখার ব্লেডের হাওয়ার মশারির ঢেউয়ের মতো বুকটা উথলে ওঠে। গুমোট গরমে স্ট্রতে চুমুক দেওয়া ঝাঁঝালো ঠান্ডা পানির মতো শান্তিতে ক্ষণিকের জন্য চোখ দুটো বন্ধ করে একটু সামান দিয়ে অপরূপকে শুনিয়ে শুনে বলে, ওগো শুনছো তুমি নাকি বড্ড বলো, আমাদের মুন্নি আর ফিরবে না, ও আর নেই। ঝিনুক খবর নিয়ে এসছে, মুন্নি এখন দিল্লিতে আছে। কি আনন্দ না, মুন্নি আমার দিল্লিতে একটা চাকরি পেয়েছে। কি আনন্দ, কি বলবো অপরূপা, তোমার কি বলবো। হাতে একটু টাকা পয়সা হলো ঠিক চলে আসবে,
দেখো তুমি, আমি জানি কতদিন পরে আসবে বলো তো। বুড়ো বাপটার জন্য কিছু তো আনতে হবে নাকি? বুড়ো বাপটার কথা বলেনি কখনো। গভীর জলে ডুবন্ত লোক যেমন খড়কুটো নিয়ে বাঁচে, আমিও তেমনি বেঁচে আছি। বেঁচে আছি। ঝিনুক 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 মুন্নি আসবে তো? ঝিনুক মুন্নি আসবে তো? সত্য মিথ্যা যাচাইয়ের অপরের কোনো অবকাশ নেই, চেষ্টাও নেই। সরল মনে সব বিশ্বাস করে। বালিশের তলা থেকে তার সব সময়ের সাথে মুন্নির ছবিটা বের করে সযত্নে হাতের চেটো দিয়ে মুছে পাগলের মতো কত কথাই না বলে চলে। মুন্নি মুন্নি ভালো আছে তো মা? মুন্নি তুই ভালো আছিস তো মা? ভালো আছিস তো মা? বাড়ি ফিরে বাড়ি কবে ফিরবি মা? একা একা থাকতে ভালো লাগছে না মা। আমার একটু ভালো, বিশ্বাস কর। আমি 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 ঝিনুককে কত কথা বলি, তোর কথা খোঁজ রাখতে বলি। ঝিনুক নিশ্চয় তোকে সব বলে। অপরূপা ঝুলে ভরা রান্নাঘরে প্রিপেড মোবাইল নিয়ে সময় মেপে বোনের সাথে কথা বলছিল। অপরেশের কান্না কথাগুলো কানে যেতে তড়িঘড়ি ফোনটা রেখে আঁচলে চোখ বুঝতে বুঝতে বাইরে এসে নম্র গলায় ঝিনুকের উদ্দেশ্যে বলে, কেন কেন শুধু কেন 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 শুধু অসুস্থ মানুষটাকে সান্ত্বনা দিচ্ছিস মা? ঝিনুক বুঝতে পারে মারাত্মক একটা ভুল করে ফেলেছে। মাথা নিচু করে বসে থাকে। আসলে সেও খুব ভালো করে জানে, ঘন কুয়াশার প্রলেপ ভেদ করে দীর্ঘ বছরের যন্ত্রণা কষ্টে ঘুম ধরা উইয়ে চেবনো দড়ির মতো লোকটা আর বোধহয় কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সময় হয়েছে চলে যাবার। তাই মিথ্যে আশ্বাসে সান্ত্বনা চলে যাবার সময়টাকে যদি একটু পেছনে টেনে রাখা যায়। টিক 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 সময়ের কাটা আরো কয়েকটা মাস পাক্ষে থেকে একদিন শীতের পড়ন্ত বিকেলে সূর্যের অন্তিম লাজুক আভা মিলিয়ে যেতে না যেতেই অপরেশের ভাঙা অট্টালিকার খাঁ খাঁ বারান্দায় হঠাৎ জ্যোৎস্নার ঝকঝকে আলো জ্বলে পড়ে। একদম সুস্থ মানুষের মতো খাট থেকে নেমে জ্যোৎস্নার আলোয় ভিজতে ভিজতে দড়াম করে পড়ে গেল। অস্পষ্ট জড়ানো গলায় কি যেন বলতে চাইছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। ক্ষণিকের মধ্যে মৃত্যু যন্ত্রণার গোয়ানি। অপরূপা প্রচণ্ড ভয়ে ঝিনুককে ফোন করে। হাতে গোনা হিতাকাঙ্ক্ষীদের মধ্যে ওই তো সব থেকে কাছে থাকে, কিন্তু কি করবে? ভরসনটা সুইচ অফ। কিছু বুঝে উঠতে পারে না। সারা শরীর বেয়ে আতঙ্ক চুঁইয়ে পড়ছিল। আকাশের গায়ে আঁকা বাঁকা বিদ্যুতের মতো মনের ভেতরটা উথাল পাতাল করে। উদ্দেশ্যহীনভাবে বাইরে গেটের কাছে এগিয়ে এলো। রংশটা ভাঙা ভারী পাঁচিলটার গা ঘেঁষে একা নিরুপায় সিপাহের মতো থরথর করে কাঁপছিল। চিৎকার করে লোক ডাকতে চাইলো, পারল না। কি যেন গলায় কাঁটা বাঁশ আটকে দিয়েছে। পিটি উষার গতিতে আবার বারান্দায় উঠে এলো। অপরেশ যেন ঘুমোচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। নাকের কাছে হাত রাখলো, না, নিঃশ্বাস পড়ছে না। সারা শরীর বরফের মতো ঠান্ডা। চিৎকার করে অপরেশের নিস্তব্ধ বুকে আছড়ে পড়লো, কি করে পারলে তুমি আমায় একা ছেড়ে যেতে? আমি এখন কার সাথে থাকি? কি করি? আমি এখন কি করি? তুমি কি এত নিষ্ঠুর! কান্নার শব্দ ছাপিয়ে পাশের বাড়ির ছাদ থেকে বোধহয় এফএমের গান ভেসে আসছিল। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অপরূপার কান্না থামছে না।